আমরা আলোচনা করছিলাম ক্ষমতার সেই অমোঘ নীতিগুলো নিয়ে যা যুগে যুগে রাজা, সেনাপতি এবং চতুর ব্যক্তিরা ব্যবহার করে এসেছেন। আজ আমরা আলোচনা করব আইন ৯, ১০, ১১ এবং ১২ নিয়ে। চলুন প্রবেশ করা যাক ক্ষমতার এই জটিল মনস্তত্ত্বে। নবম আইন, কাজে যেত, তর্কে নয়। আইনটি খুব স্পষ্ট। তর্ক করে আপনি হয়তো প্রতিপক্ষকে চুপ করিয়ে দিতে পারেন, কিন্তু তার মনের ভেতরে যে ক্ষোভ আর তিক্ততা জন্ম নেয় তা সহজে মেটে না। তর্কে জেতা আসলে এক ধরনের ফাঁদ। আপনি ভাবেন আপনি জিতেছেন, কিন্তু আসলে আপনি আপনার প্রতিপক্ষকে অপমানিত করেছেন, যা ভবিষ্যতে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। ইতিহাসে এর এক নির্মম উদাহরণ আছে। ঘটনাটি খ্রিস্টপূর্ব ১৩৩১ সালের। রোমান কনসেল মুসিয়ানাস পেরগামাস শহর অবরোধ করেছেন। তিনি আদেশ দিলেন এথেন্স থেকে সবচেয়ে বড় জাহাজের মাস্তুলটি তার কাছে পাঠিয়ে দিতে। কিন্তু এথেন্সের সেই সামরিক প্রকৌশলী কারিগরি দিক থেকে নিশ্চিত ছিলেন যে বড় মাস্তুলটি ব্যবহার করা কঠিন হবে। তিনি কনসালের সৈন্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন, নকশা একে বোঝালেন কেন তার যুক্তি সঠিক। ইঞ্জিনিয়ার শোনেননি। নিজের যুক্তিতে তার বিশ্বাস এতটাই ছিল যে শেষ পর্যন্ত তিনি বড় মাস্তুলের বদলে ছোট মাস্তুলটাই পাঠালেন। মুসিয়ানাস যখন সেটা পেলেন এবং শুনলেন যে তার আদেশ অমান্য করা হয়েছে, তিনি রাগে জ্বলে উঠলেন। যুদ্ধ, অবরোধ সব ভুলে গেলেন। ইঞ্জিনিয়ার আবারও কনসালের সামনে দাঁড়িয়ে যুক্তি দিলেন। মুসিয়ানাস চুপচাপ সব শুনলেন। তারপর সবার সামনে সেই ইঞ্জিনিয়ারকে নগ্ন করে চাবুক মেরে হত্যা করার আদেশ দিলেন। ইঞ্জিনিয়ারের অপরাধ কি ছিল? তিনি টেকনিক্যালি সঠিক ছিলেন, কিন্তু তিনি ক্ষমতার একটা মৌলিক সূত্র ভুলে গিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার ইগোকে কখনো প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে নেই। এর ঠিক উল্টো উদাহরণটি দেখুন। মেয়রের সামনে মাইকেল অ্যাঞ্জেলো তর্কে গেলেন না। তিনি চুপচাপ মই বেয়ে মূর্তির নাকের কাছে উঠে গেলেন। এক হাতে ছেনি নিলেন আর অন্য হাতে লুকিয়ে নিলেন সামান্য মার্বেলের ধুলো। তিনি মেয়রের সামনে এমন ভান করলেন যেন তিনি নাকের উপর ছেনি দিয়ে ঠুকঠুক করছেন, আর হাত থেকে সেই ধুলো নিচে ফেলে দিলেন। কিছুক্ষণ পর নিচে নেমে এসে তিনি মেয়রকে বললেন, এবার দেখুন তো। মেয়র খুশি হলেন। মাইকেল অ্যাঞ্জেলো মূর্তির গায়ে আঁচড়ও দেননি। তিনি শুধু মেয়রের ইগোকে সন্তুষ্ট করলেন। এবার আসি ১০ম আইনে, সংক্রামক মানুষদের এড়িয়ে চলুন। অ্যাভয়েড দ্য আনহ্যাপি অ্যান্ড আনলাকি। আবেগ ছোঁয়াচে, বিশেষ করে নেতিবাচক আবেগ। আপনি যাদের সঙ্গে মিশছেন তাদের মানসিক অবস্থা আর ভাগ্যের প্রভাব আপনার ওপর পড়ে। অসুখী বা অস্থির মানুষদের সাহায্য করতে গিয়ে অনেক সময় নিজেই তাদের সমস্যার জালে জড়িয়ে পড়তে হয়। এর ক্লাসিক উদাহরণ লোলা মন্টেজ। তিনি আকর্ষণীয় ছিলেন, কিন্তু ভেতরে ছিল গভীর অস্থিরতা। তার প্রেমে পড়ে প্যারিসের সংবাদপত্র মালিক আলেকজান্দ্রে দুজারিয়ার ব্যবসা হারালেন। বন্ধুরা সরে গেল, শেষে এক ডুয়েলে মারা গেলেন। বাভারিয়ার রাজা লুডভিগ ওয়ান অফ বাভেরিয়া তাকে কাউন্টেস বানালেন। এরপর রাজ্যে বিদ্রোহ হল, রাজা ১৮৪৮ সালে সিংহাসন হারালেন। ব্রিটিশ সেনা অফিসার জর্জ ট্র্যাফোর্ড হিল্ডের পরিণতিও একই। কেলেঙ্কারি, চাকরি গেল, শেষে নৌকাডুবিতে মৃত্যু। ক্যালিফোর্নিয়ায় প্যাট হাল, বিয়ে টিকল না, হতাশায় মৃত্যু। এমনকি তার আত্মজীবনীর প্রকাশকও দেউলিয়া। লোলা হয়তো ইচ্ছে করে ক্ষতি করতেন না, কিন্তু তার অশান্ত প্রকৃতি চারপাশে বিপর্যয় ডেকে আনত। নারী পুরুষ উভয়ের মধ্যেই এমন চরিত্র থাকতে পারে। ভয়ঙ্কর বিষয় হল তারা নিজেদের শিকার হিসাবে দেখায়, তাই বোঝা কঠিন হয় যে সমস্যাগুলো তাদেরই তৈরি। এদের থেকে বাঁচার সবচেয়ে নিরাপদ পথ দূরত্ব, কোয়ারেন্টাইন। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডে ক্যাসিয়াসের ঈর্ষা ব্রুটাসকে সংক্রমিত করেছিল। নেতিবাচকতা যেমন ছড়ায়, ভালো গুণও ছড়ায়। সুখী, সফল, স্থিতিশীল মানুষের সঙ্গ আপনাকে উন্নত করে। ট্যালির্যান্ডের কাছ থেকে নেপোলিয়ন বোনাপার্ট অনেক কিছু শিখেছিলেন। কৃপণ উদারতার সান্নিধ্যে নরম হয়, বিষণ্ণ মানুষ হাসি খুশি সঙ্গ পেলে ভালো বোধ করে। তাই কাদের সঙ্গে মিশছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইনের প্রতীক ভাইরাস। স্প্যানিশ দার্শনিক বালথাসার গ্রাসিয়ান বলেছেন, ভাগ্যবানদের চিনে নাও সঙ্গ বেছে নিতে, দুর্ভাগ্যদের এড়িয়ে চলতে। এর উল্টো কৌশল নেই, এড়িয়ে চলাই শ্রেয়। আইন ১১, অন্যদের আপনার ওপর নির্ভরশীল করে তুলুন। লার্ন টু কিপ পিপল ডিপেন্ডেন্ট অন ইউ। স্বাধীনতা আর ক্ষমতা ধরে রাখতে অপরিহার্য হতে হয়। মানুষ যত বেশি আপনার ওপর নির্ভর করবে, আপনি তত বেশি স্বাধীন।
কিন্তু তাদের এত শেখাবেন না যে তারা আপনার বিকল্প হয়ে যায়। সিয়েনার কন্ডোটিয়েরি শহর রক্ষা করে আর অপরিহার্য না থাকায় নিহত হল। ভেনিসের কাউন্ট কার্মাগনোলাও বহু যুদ্ধ জিতেও প্রতিস্থাপনযোগ্য হওয়ায় মৃত্যুদণ্ড পেলেন। বিপরীতে অটো ভন বিসমার্ক প্রুশিয়ার রাজাদের ফ্রেডরিক উইলিয়াম IV ও উইলিয়াম Iকে এমনভাবে অপরিহার্য হয়ে উঠেছিলেন যে ব্যক্তিগত অপছন্দ সত্ত্বেও তারা তাকে সরাতে পারেননি। তিনি ছিলেন রাজনৈতিক মস্তিষ্ক। পদত্যাগের হুমকিতে রাজারা ভয় পেতেন। বিসমার্ক ছাড়া রাজ্য চলবে না। তিনি কার্যত জার্মানিকে শাসন করেছিলেন। নির্ভরতা তৈরির উপায় আছে। একটি হল বিরল দক্ষতা বা ইন্টেন্সিভ ডিপেন্ডেন্স, আরেকটি হল সিস্টেমের বহু গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে জড়িয়ে ফেলা বা এক্সটেন্সিভ ডিপেন্ডেন্স, আরেকটি হল গোপন তথ্য জানা বা সিক্রেট ইন্টেলিজেন্স, যা ঝুঁকিপূর্ণ। রাজা একাদশ লুইয়ের জ্যোতিষীর গল্পটা বলা যাক। জ্যোতিষী ঠান্ডা মাথায় বললেন, মহারাজ, নক্ষত্র বলছে আপনি যেদিন মারা যাবেন ঠিক তার 3 দিন আগে আমার মৃত্যু হবে। রাজা আজীবন সেই জ্যোতিষীর যত্ন নিলেন, কারণ তিনি অপরিহার্য হয়ে উঠেছিলেন। একাদশের জ্যোতিষী নিজের ভবিষ্যৎকে রাজার মৃত্যুর সঙ্গে জুড়ে জীবন বাঁচালেন। মাইকেল অ্যাঞ্জেলোর প্রতিভা পোপ জুলিয়াস II তার ওপর নির্ভরশীল করেছিল। হেনরি কিসিঞ্জার নিক্সন প্রশাসনে ওয়াটারগেটের পরও অপরিহার্য ছিলেন। তবে মনে রাখতে হবে, নির্ভরতা ভালোবাসা আনে না, ভয় বা ঈর্ষা আনে। ম্যাকিয়াভেলির মতে, ভয় ভালোবাসার চেয়ে নিয়ন্ত্রণযোগ্য। দ্বাদশ আইন। প্রতিপক্ষকে নিরস্ত্র করতে হলে মাঝে মাঝে সততা আর উদারতা দেখাও। সিলেক্টিভ অনেস্টি অ্যান্ড জেনারসিটি টু ডিসার্ম ইয়োর ভিকটিম। শত্রু যখন আপনাকে সন্দেহ করছে, তখন আপনি যদি হঠাৎ করে একটা সৎ কাজ করে বসেন, তবে তার সমস্ত হিসেব নিকাশ উল্টে যায়। এটি অনেকটা ট্রোজান হর্সের মতো কাজ করে। কুখ্যাত প্রতারক ভিক্টর লাস্টিগ আল কাপনের কাছে গিয়ে $50,000 ফেরত দিয়ে সততা দেখালেন। কাপন অবাক হয়ে গেলেন এবং লাস্টিগকে $5,000 বকশিশ দিলেন। মজার ব্যাপার হল, লাস্টিগের আসল লক্ষ্য ছিল ওই $5,000ই। সিলেক্টিভ অনেস্টি বিশেষ করে প্রথম পরিচয় দারুণ কাজ করে। প্রতারণার মূল কৌশল মনোযোগ ঘোরানো। দয়া, উদারতা, সততার এক কাজ সন্দেহ দূর করে মানুষকে অরক্ষিত করে। প্রাচীন চীনে প্রবাদ আছে, কিছু নেওয়ার আগে কিছু দাও। 10 বছরের যুদ্ধ যা পারেনি, কাঠের ঘোড়ার উপহার তা করে দেখিয়েছিল। তাই এই আইনের প্রতীক ট্রোজান হর্স। বাইরে আকর্ষণ, ভেতরে বিপদ। হান ফেইজি বলেছেন, যখন কিছু নিতে চাইবে তার আগে কিছু দাও। ক্ষমতার এই খেলা বড়ই বিচিত্র। এই 4টি আইন আমাদের শেখায়, কাজে প্রমাণ করো, বিষাক্ত মানুষ এড়াও, নিজেকে অপরিহার্য করো এবং মাঝে মধ্যে সততার মুখোশ পরো। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা জানব ক্ষমতার আরও গভীর রহস্য। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন।